শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। তারকা কথনের সেটে নানাবিধ গল্প হয় তারকাদের সাথে, তাদের কর্মজীবন, তাদের ব্যক্তিগত জীবন কিংবা শিল্পাঙ্গন নিয়ে তাদের ভাবনা। আজ তার ব্যতিক্রম হবে না। দুজন বিশেষ মানুষ আছেন যারা স্বনামে স্বীকৃত, তাদের কাছ দিয়ে আপনাদের সকলের কাছে পরিচিত। তবে তারা আজ তাদের পূর্ব পরিচয়ের সাথে নতুন একটি পরিচয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেই পরিচয়ের গল্পও জানবো। শুরুতে তাদের সাথে আগেই পরিচয় করাই। প্রিয় দর্শক, সাথে আছেন রাজীব সালিহিন, অভিনয়শিল্পী এবং নির্মাতা, এবং সাথে আছেন সুজাত শিমুল, তিনি একজন অভিনয়শিল্পী, নাট্যকার এবং নির্দেশক। একটা সিকিউরিটি বাংলাদেশের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক দুজন। সো নতুন পরিচয়ে নতুনভাবে আবির্ভাব, কেমন ছিল জার্নিটা এবারে নির্বাচনে শুনতে চাই। সুজাত শিমুলের কাছে শুনবো আগে। হ্যাঁ, জার্নিটা খুবই চমৎকার, আর সেই চমৎকারের মাত্রাটা আরও এক ধাপ বেড়ে গেল। সেটা হচ্ছে দুই বন্ধু একসঙ্গে সংগঠনের প্রথমবারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। তো আমি এই সংগঠনের নির্বাচন প্রক্রিয়া যখন থেকে শুরু হয়েছিল 2017 সাল থেকে, তখন থেকেই আছি। তো দুষ্টুমি করে অনেক সময় বলি যে জন্ম থেকে জ্বলছি, এরকম একটা অবস্থা। যে এবার নিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত। আর এর মধ্যে মাঝখানে আমার বন্ধু একবার নির্বাচিত হয়েছিল এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে, আর এবারে তো যুগ্ম সাধারণ সম্পাদক। তো ভালো লাগাটা বেড়ে গেল। এই জন্যই বললাম যে দুই বন্ধু একসঙ্গে এবং প্রথমবারই দুজনেই যুগ্ম সাধারণ সম্পাদক। তো এই ভালো লাগাটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। আচ্ছা, আরো শুনবো এই বিষয়ে। রাজীব সালেহিন, আপনার কাছেও শুনতে চাই যে এবারের অনুভূতিটা, অভিজ্ঞতা কেমন ছিল? আসলে এটা তো এক ধরনের অর্জন, যে কোনো অর্জনই খুবই আনন্দের। নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয়েছে 2017 সাল থেকে, তখন থেকেই অভিনয় শিল্পী সংঘের সাথে আমার একরকম যোগাযোগ ছিল যে কিভাবে আসলে অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করা যায়, অভিনয় শিল্পীদের বেটারমেন্টের জন্য কিভাবে কাজ করা যায়। তো সেই প্রক্রিয়া থেকেই 2019-এ আমি নির্বাচন করেছিলাম এবং তখন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কমিটিতে ছিলাম। তারপর গ্যাপ, কিন্তু আমি সবসময় কানেক্টেড ছিলাম যে আসলে কি করা যেতে পারে, কি ধরনের অ্যাপ্রোচে যাওয়া যেতে পারে। তো তারপরে এবার আসলো, এবার নির্বাচন আমরা খুব আসলে একটা তো আমরা অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এর মধ্যেই আসলে কিভাবে কি হবে, আমরা কারা পার্টিসিপেট করব, সব কিছু মিলিয়ে একদম শেষ মুহূর্তে আমি আসলে চিন্তা করেছি যে আসলে যদি কিছু করতে হয় তাহলে ভেতর থেকেই করতে হবে। এবং একদম শেষ মুহূর্তে আমি ডিসিশন নিয়েছি যে ঠিক আছে, তাহলে আমি ইলেকশনে পার্টিসিপেট করি। এবং তারপর তো আমাদের ইলেকশন প্রসিডিউর খুব খুব মজার, খুব ভালো, মানে সবার মধ্যে এত সৌহার্দ্য থাকে, সবাই একসাথে আড্ডা মারছি। আমার অপোনেন্ট পার্টি, অপোনেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে আমার সাথে দাঁড়িয়েছে, যে হয়তো পরে ভোটের ব্যবধানে বিজয়ী হতে পারেননি, আমরা সবাই একসাথে আড্ডা মারছি, আমরা সবাই ছবি তুলছি। যে আমাকে সাপোর্ট করছে সেও আমার সাথে আছে, যে হয়তো বলছে যে ভাই আমি আপনাকে ভোট দিতে পারছি না, আমার উনাকে পছন্দ, সেই একদম এত ট্রান্সপারেন্টলি আমরা আসলে এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাই যে, এবং তারপর যখন আসলে ফাইনাল রেজাল্টটা আসছে তখন তো সেটা অবশ্যই খুবই আনন্দের। এবং আনন্দের সাথে সাথে আরেকটা ব্যাপার, একটা রেসপন্সিবিলিটি কাঁধে চলে আসে যে এইটা কি হলো, যে আরে মানে এখন তো আমার কাঁধে এই রেসপন্সিবিলিটি নিয়ে আগাতে হবে এবং অনেক কাজ করতে হবে। ওই প্রেশারটাও আছে আনন্দের সাথে সাথে। প্রতিটি পদ্ধতি তো আলাদা একটা মানে এটা এক ধরনের, যেটা হচ্ছে আমাদের একটা নাটকের একটা সংলাপ আছে। তো সেখানে বিয়ের পরে বর বলে আর কি যে একটা গোপনের মধ্যে আটকে গেলাম। তো আমার কাছে মনে হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা দায়িত্বের ভেতরে, একটা শপথের ভেতরে আমরা আটকে গেলাম। তো বন্ধু যেটা বলছিল, সালেন যেটা বলছিল যে ট্রান্সপারেন্ট যে একটা অ্যাটিটিউড সবার, যে আমি আপনাকে ভোট দিতে পারছি বা পারছি না। তো আমার কাছে যেটা মনে হতো যে ভোটটা, নির্বাচনটা এক ধরনের কি বলা যায়, কম্পিটিশন বা এক ধরনের যে রেষারেষি বা এক ধরনের মনোমালিন্য, এই জায়গাটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই ভোটটা, যে নির্বাচনটা একটা উৎসব, একটা ভোট উৎসব। এবং আমাদের নির্বাচনটা আসলে এই যে এই কম্পিটিশনের ঊর্ধ্বে চলে গেছে, কারণ আমরা নির্বাচনের পরেও শপথ অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করেছে মোটামুটি সবাই এসেছে এবং আমাদেরকে বেস্ট উইশেস জানিয়েছে। তো এইটা অভিনয় শিল্পী সংঘের আসলে সৌন্দর্য। এটা শুরুর গল্পটা শুনতে চাই। এটা তৈরির আসলে লক্ষ্যটা কি ছিল, বা যে লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল তার যাত্রা পথে আসলে তাকে কিভাবে দেখছেন, বা যেহেতু এখন একটা দায়িত্ব রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনার জায়গাও আছে, তো শুরু থেকে একটু জানতে চাই। এটির মূল উদ্যোক্তা হচ্ছে, মূল স্বপ্নটা দেখেছিলেন আমাদের
তৌকির ভাই, আমাদের প্রিয় প্রিয় মানুষ তৌকির ভাই, তিনি একটা শুটিংয়ে ছিলেন। তো শুটিংয়ে রাতের বেলায় তারা বা ওই চলচ্চিত্রের যিনি পরিচালক ছিলেন তার সঙ্গে তিনি গল্প করতে করতে হঠাৎ করে উনি রাতের বেলা বাইরে গেলেন। বাইরে গিয়ে তখন কোথায় বসবেন তখন সেখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল আশপাশে। সেই কুঁড়ো ঘরে বসে চাঁদ রাতে তারা গল্প করছিলেন। গল্প করতে কী করা যায়, তখন তৌকির ভাই বলছিলেন যে আমার মাথায় একটা স্বপ্ন কাজ করছে, যেটা শিল্পীদের জন্য একটি সংগঠনের দরকার আছে, এরকম যে আমি এই ধরনের একটা সব শিল্পীদেরকে নিয়ে একটি সংগঠনের চিন্তা করছি। তখন এই অভিনয় শিল্পী সংঘের ভাবনাটা তার মাথায় প্রথম আসে। তারপর তিনি এসে বাকিদের সাথে যোগাযোগ করেন। তখন আমাদের আজিজুল হাকিম ভাই ছিলেন, সৈয়দুজ্জামান সেলিম ভাই ছিলেন, আরও যারা ছিলেন তাদের সমসাময়িক সবার সাথে আলাপ করে, সিনিয়রদের সাথে আলাপ করে তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এরকম একটি সংগঠন হতে পারে অভিনয় শিল্পী সংঘ। তখন প্রথম যে কমিটিটি হয়েছিল, প্রথম সভাপতি ছিলেন আমাদের শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার, আর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন তৌকির ভাই। তারপরে এই যাত্রা শুরু হয়ে যায়, তখন মুস্তফা মনোয়ার স্যার ছিলেন, তারপরে আব্দুল আল মামুন স্যার ছিলেন, মামুন রশিদ, তারপরে ওই সময় যারা ছিলেন, ওই সময় একদম তরুণ প্রজন্ম যারা ছিলেন, তাদের সঙ্গে যে প্রাজ্ঞজনরা ছিলেন, সবার সমন্বিত প্রচেষ্টায়, চিন্তা ভাবনায় এই অভিনয় শিল্পী সঙ্গে যাত্রা শুরু হয়ে যায়। এবং এটার যে কারণটা আসলে সেটা হচ্ছে যে আমরা তো অভিনেতাদের নিজেদের আলাদা মত আছে, দর্শন আছে, আলাদা অবস্থান আছে সোসাইটিতে। তো এই সব কিছুর পরও তারপর আলাদা কাজের ধরন আলাদা, কিন্তু সব কিছুর পরও একটা জায়গায় যেন অভিনয় শিল্পীরা এক হতে পারে, সেটা হচ্ছে অভিনয় শিল্পীদের যে কোনো কল্যাণে এবং অভিনয় শিল্পীদের সামগ্রিক যে কোনো সংকটে যেন সবাই এক হতে পারে, সেইটা ছিল আসলে এটার মূল উদ্দেশ্য। এবং সেইটা নিয়েই আমরা আসলে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। অনেক দূর এগিয়েছে, আরও নতুন নতুন ক্রাইসিস আসছে, সেইগুলোকে হ্যান্ডেল করতে হবে। এবং সেইখানে আমরা এখন পর্যন্ত এক আছি যে কোনো কল্যাণ এবং যে কোনো সংকটে আমরা এক ছাদের নিচে হয়ে যেতে পারি। এবং আরেকটা বিষয় আমরা অ্যাড করি যে সেটা হচ্ছে নির্বাচনে নানা ধরনের আলোচনার মধ্য থেকে একটি আলোচনা আমাদের কাছে সবচেয়ে একদম প্রথম ইলেকশন থেকে যে প্রায়োরিটি পেয়েছে, যে আমরা জিতবো 21, হারবো না কেউ। তাহলে 21 অর্থে এই কারণে যে অর্থাৎ কমিটিতে 21 জনের পোস্ট আছে, অর্থাৎ 21 জন নির্বাচিত হয় অ্যাকর্ডিং টু ভোট। হ্যাঁ, ভোট, কিন্তু প্রার্থী হয় 50, 60, 70 এরকম। কিন্তু শুরু থেকে আমরা একটা সুরেই থাকি যে জিতবো 21, হারবো না কেউ। এই যে না হারার এবং একজন জিতলে সবাই জিতে যায়, যে তুমি জিতলে আমি জিতে যাই, এই যে একটা চিন্তা বা দর্শনের জায়গা থেকে আমাদের যে একসঙ্গে পথ চলা, এটা একটা বড় ধরনের নজির বলে আমি মনে করি। এই স্লোগানটার মধ্যে ওই স্পিরিটটা আছে যে আমরা হারি জিতি, কমিটিতে আসি বা না আসি, কিন্তু আমাদের সবার যে ইচ্ছা, আগ্রহ অভিনয় শিল্পী সংঘের জন্য কিছু করার, সেইটা যেন জারি থাকে, সেটা যেন থাকে। কর্মপরিকল্পনার জায়গাটা শুনতে চাই। নতুন দায়িত্ব মানে হচ্ছে এই পদের সাথে রেসপন্সিবিলিটি, যেমনটি বলছিলেন রাজীব সালিম, যে অনেকটা মনে হলো ভার এখন বইতে হবে। ভার বওয়ার সাথে সাথে তো এটা আসলে একটা প্রিভিলেজড হওয়া, এরকম একটা সংগঠনের সাথে কাজ করতে পারা। সেই ক্ষেত্রে যদি এখন আপনি ঢেলে সাজান নতুন করে আপনার কর্মপরিকল্পনা, কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন? আমি আসলে প্রথম থেকে আমরা যেটা বলে আসছি, আমাদের প্রচারণা জায়গা থেকে, আমাদের ইশতেহার যখন থেকে আমরা দিয়ে আসছিলাম তখন থেকে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের যে প্রিভিয়াস যে কমিটির যে কিছু অসমাপ্ত কাজ আছে, আমরা যেভাবে কাজটা শুরু করেছিলাম প্রায় 1.5 বছর আমরা কাজ করতে পারিনি, কারণ দেশের যে পরিবর্তিত অবস্থা, একটা নতুন সময়ের উদ্ভব হয়েছে, সব কিছু মিলে আমাদের কাজগুলো একটুখানি স্থবির হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে আমাদের যে প্রিভিয়াস কমিটির যে অসমাপ্ত কাজগুলোর মধ্যে যেমন আমরা একটি জায়গা পেয়েছিলাম, সেই জায়গাটিতে আমরা ভবন নির্মাণের জন্য অ্যাক্টরস হোম করার জন্য টোটাল প্রক্রিয়া প্রায় সম্পন্ন, সব কিছু শেষ, ডিজাইন ফাইনাল, কিন্তু আমরা কাজটা করতে যাব তখন থেকেই এক ধরনের নতুন সময়ের উদ্ভব হয়েছিল। তো সেই কাজটি, অ্যাক্টরস হোমের কাজটা শেষ করা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা কল্যাণ তহবিলে, যে চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পী কল্যাণ তহবিলে আমরা শেষ মুহূর্তে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি অনেক প্রচেষ্টার মধ্য দিয়ে। সেই কল্যাণ তহবিলে যে আমাদের শিল্পীদের যে সংযুক্তি, সেটি এখন হয়ে ওঠেনি। সর্বোচ্চ সংখ্যক শিল্পীদেরকে সে কল্যাণ তহবিলে সম্পৃক্ত করার যে একটা কাজ, অসমাপ্ত কাজ, সেটি করা। সাইমেলটেনিয়াসলি যে যেমন আমি যে দপ্তরে ছিলাম 2 বছর, যে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করতাম আমি, তো সেখানে আমার একটি ড্রিম ছিল
যে ইন্টারন্যাশনাল একটা ডিজিটাল যে পোর্টফোলিওতে যে শিল্পীদের এক ধরনের পোর্টফোলিও থাকা, আইডেন্টিটি থাকা, যে ন্যাশনালি ইন্টারন্যাশনালি কেউ যদি কাউকে কাস্টিং করতে চায়, কেউ যদি কোনো দেখা যাচ্ছে আমাদের একজন শিল্পী জেএফকে এয়ারপোর্টে দেখা যায় আটকা পড়েছে, তো তখন সে যদি তার পরিচয়টা দেন যে আমি একজন শিল্পী, তো আমার ডকুমেন্টটা কি, তাহলে তখন হয়তো আমি বলতে পারবো যে প্লিজ ভিজিট actorsecurity.com, সেখানে তার আইডেন্টিটি পাওয়া যাচ্ছে। সেই পোর্টফোলিওটি নির্মাণটাই চলমান ছিল। আমরা 10-20% কাজ আমরা শেষ করেছিলাম, তারপর তো সময়ের পরিবর্তন, কাজটি স্থগিত ছিল। সেটি শেষ করতে হবে একদম প্রায়োরিটি বেসিসে সেটি। আর নতুন যে যে পরিকল্পনাগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে যে সালিন যেটা বলছিল যে শিল্পীদের কল্যাণের জন্য যে কাজগুলো, সেগুলো শেষ করা। বড় জিনিস হচ্ছে আমাদের পেশার ক্ষেত্রে সবচেয়ে বড় আইডেন্টিটি আমাদের প্রফেশনাল যে রিকগনিশন, পেশার যে স্বীকৃতি, সেটি নিয়ে প্রিভিয়াসলি কমিটিতে যারা ছিলেন তারা অনেক কাজ করেছিলেন। এবারে আমরা সেই কাজটি শেষ করতে চাই, এনিহাও আমরা যেন পেশার স্বীকৃতিটা পেয়ে যাই। এটি সবচেয়ে বড় প্রাইডের বিষয় একজন শিল্পীর জন্য। সাইমালটেনিয়াসলি আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে কর্ম পদ্ধতি এবং কর্মঘণ্টা, কাজের যে পরিবেশ, সেখানেও এক ধরনের বৈপরীত্য আছে। তো সেগুলো নিয়েও আমরা কিন্তু প্রিভিয়াস কমিটিগুলো, সব সংগঠনগুলো মিলে আন্তঃসাংগঠনিক আমরা এমইউ করেছিলাম, আমরা ফিল্ড লেভেলে কাজ করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটি আমরা শেষ করতে পারিনি। হয়তো বা নানা ধরনের আন্তরিকতার অভাবও ছিল হয়তো সবার মধ্যে। তো সেগুলো হয়তো বা আমরা ওভাবে দেখেও নিই, কারণ এটা শিল্পের সাথে একটা বাণিজ্যটা যখন যুক্ত হয়, আসলে তখন অনেক কিছুর কাছে আমরা অসহায় থাকি, সেগুলো একটা কারণ ছিল। তো সব কিছু মিলে সেই কর্মঘণ্টা, কর্মের যে পরিবেশ, সেটিও একদম নিশ্চিত করার জন্য এবার আমরা কাজ করব। একটা বড় ধরনের একটি পরিকল্পনার মধ্যে বড় ধরনের কাজ এটা। অনেকগুলো কর্ম পরিকল্পনার মধ্যেই শুনেছি। রাজীব সালিন কিছু যুক্ত করতে চান? আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের খুব চর্চিত একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমরা খুব চর্চা করি যে আমাদের সম্মান ফিরে পাবার যে একটা ব্যাপার। তো এই জায়গাটায় আমি একটু, আমার হয়তো অনেকের সাথে এটা কন্ট্রাডিক্ট করতে পারে কথাটা, যে আমি আসলে এই সম্মানের ক্ষেত্রে যেমন পেশার স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে পাওয়া, এটা তো একটা আইনের ব্যাপার, এটা একটা বিল পাস হবে বা কিছু একটা হবে। তো সেইটার আগে আমি যেটা চিন্তা করি, এই জায়গাটায় না তীর আমি সবসময় আমার দিকে ধরতে চাই, যে আসলে কিসের এত খামতি, কিসের কমতি, যে কারণে আমার সম্মানটা জোর করে আদায় করতে হচ্ছে। সো এই জায়গাটা চিন্তা করে আমি আমার বেটারমেন্ট, আমার কোয়ালিটি ডেভেলপমেন্ট, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করতে চাই একটু বেশি। সালিনের সাথে, বন্ধুর সাথে আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে এটা সালিন যেটা বলছে তার একটা লজিক আছে। আমি যে কারণে যেটা বললাম যে রিকগনিশনটা এই কারণে প্রয়োজন, কারণ সেটা হচ্ছে আমরা আইনগতভাবে আমার পাসপোর্টের ক্ষেত্রে, ভিসার ক্ষেত্রে বা বিভিন্ন ল রিলেটেড বিভিন্ন জায়গাগুলোতে ফেস করতে গেলে তখন আমি কতটা মানে আমি কে সেটা আমি জানাতে পারি না, আমি কে, মানে সেটা আমার আইডেন্টিটি কি, সেই জন্য আসলে রিকগনিশনটা খুব বেশি প্রয়োজন। কারণ দেখেন আমাদের কনস্টিটিউশনে বা আপনি যদি ভিসার কোনো ফর্ম ফিল আপ করতে গেলে কিংবা পাসপোর্টের কোনো ফর্ম ফিল আপ করতে গেলে, তখন দেখা যায় ওখানে যে আমার আইডেন্টিটিটা কি, আমি কোন ক্যাটাগরিতে আছি। বিজনেসম্যান লিখতে পারে, যিনি জব করেন তিনি তার ডেজিগনেশন লিখতে পারেন, তো আমার ডেজিগনেশনটা কোথায়, আমাদের লিখতে হয় আদার্স। হ্যাঁ, আদার্স। সো একজন এই যে আর্টিস্ট বা অ্যাক্টর বা পারফর্মিং আর্ট, এইরকম একটা সিগনিফাইড একটা ডেজিগনেশন ওখানে, যারা ইন্টারন্যাশনালি আসলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে অনেক ভূমিকা রাখে। এক্স্যাক্টলি, সেই জন্য আসলে রাষ্ট্রীয় স্বীকৃতি অবশ্যই দরকার। সামাজিক সম্মান কমেছে, এটা আমরা রূঢ় সত্য। সেই কমাটার রিজনটা আইডেন্টিফাই করে যে আমার আসলে কোথায় ডেভেলপমেন্ট দরকার, আমার পার্সোনালিটিতে ডেভেলপমেন্ট দরকার, আমার স্কিলে ডেভেলপমেন্ট দরকার, বা আমার প্রোডাকশন সিলেকশনে, মানে আমি যেই কাজগুলো করছি সেই সিলেকশনে ডেভেলপমেন্ট দরকার, কোথায়, সেইগুলো নিয়ে কাজ করাটা আমার কাছে। কিংবা শিল্পীদের সোশ্যাল যে অ্যাপিয়ারেন্সটা থাকে, এক্ষেত্রেও তো আসলে অবশ্যই সোশ্যাল অ্যাপিয়ারেন্স, এটা আমি মাথায় ছিল বলতে চাইনি। হ্যাঁ, অবশ্যই সোশ্যাল অ্যাপিয়ারেন্স দায়ের মধ্যে পড়ে, শিল্পীরও একটা দায় থাকে। এক্স্যাক্টলি, অ্যাক্টরের এটা একদমই দায় থাকে, যে মানে যখন আসলে আমার সোশ্যাল মিডিয়ামে আমার পার্সোনালিটিটা এমন হয়ে যাবে যে আমার আর তাকে শ্রদ্ধা না, আমার তাকে হাসির পাত্র মনে হবে, তখন এটা প্রবলেম। সো ওইটা ছোট 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 করে জমতে যেমন আমার প্রায় 20 বছর মতো হয়ে গেছে আমি কাজ করি। আমি যখন শুরু করেছিলাম তখন খুব ছোট্ট ক্যারেক্টারে কাজ করে অথবা কাজ করেও আমি যে পরিমাণ রেসপন্স পেয়েছি, যে ভাইয়া আপনাকে চিনেছি, আপনাকে কাজটা ভালো লেগেছে, বা এক ধরনের মনে হয় না, চোখ দেখলেও বোঝা যায় যে তার আমার প্রতি যে এক ধরনের ভক্তি আছে বা ট্রু শ্রদ্ধাটা আছে,
সেইটা এখন এসে দেখা যায় যে অনেক বড় কাজ করছি, কিন্তু তারপরেও সেইভাবে আসলে সে রেকগনাইজ করছে না, অ্যাক্টর ওকে। তো এই যে জায়গাগুলো আর কি, এইগুলো না আমাদের সম্মিলিতভাবেই ছোট 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 কারণেই কমছে হয়তো। তো সেইগুলো নিয়ে কাজ করাটা আমার কাছে মনে হয় সেটাও জরুরি আর কি। এটা সংগঠনের খুব চমৎকার একটা জায়গা নক করেছে আমার বন্ধু। অ্যাক্টর্সদেরকে একটু ওয়ার্কশপের নানামুখী নানা রকম ওয়ার্কশপের সম্মুখীন করা, অর্থাৎ একজন অ্যাক্টর তো আসলে অনুকরণীয় এবং অনুপ্রেরণারও বিষয় হয়ে দাঁড়ায়। সুতরাং যে আমার একজন অ্যাক্টর হিসাবে আমার যে এখন সোশ্যাল মিডিয়ার একটা সময়, সো সোশ্যাল মিডিয়াটা আমি কিভাবে ডিল করব, আমার ওয়ে অফ টকিং কি হবে, হ্যাঁ, আমার তারপরে আমি কী ধরনের চরিত্র, যেটা বন্ধু বললো, কী ধরনের চরিত্রে আমি অভিনয় করব, সেই চরিত্রটার ইম্প্যাক্টটা কোথায় সোসাইটিতে, সেটি কতখানি আমাকে ঋদ্ধ করবে, সোসাইটিকে ঋদ্ধ করবে বা আমার ক্যারিয়ারকে ঋদ্ধ করবে। তো সব কিছু মিলেই একটা ওয়ার্কশপ আমরা হয়তো ইভেন ফেসবুক প্রোফাইলে আপনাকে যে কমেন্ট করছে ম্যাস, তার রেসপন্স আপনি কিভাবে দিচ্ছেন তার উপরও ডিপেন্ড করে। মানে আপনাকে যদি থাকে না যে কে আসলে কোথা থেকে, অনেক বট আইডি আছে, অনেক ফেক আইডিস আছে, তো যে কে কোন জায়গা থেকে আপনাকে একটা বাজে কথা লিখলো, আপনি তার রেসপন্সে আবার বাজে কথা লিখলেন, তাহলে তো আসলে সমান সমান হয়ে গেল। মানে তারটা হচ্ছে সে এমনি করলো খুশিতে, মানে মন চাইলো তাই, আর আপনি ইনস্টিগেটেড হয়ে করলেন, তার মানে আপনি তো কাছাকাছি হয়ে গেলেন। তখন তো ও আর আপনার সাথে ওর কোনো ডিফারেন্স দেখে না। আমার কাছে কেন যেন মনে হয় এটি শুধু আসলে আমাদের একক কোনো বিষয় না, এটার সাথে এটা হচ্ছে একদম ইন্টার রিলেটেড। এই দায়টা শুধু আমার তা না। এখন দেখেন, আমি একজন অভিনেতা অভিনয় করতে যাই, তো আমি কী ধরনের অভিনয় করব, কী ধরনের সংলাপ আমি আমার মুখ উচ্চারণটা করব অ্যাকর্ডিং টু স্ক্রিপ্ট অথবা স্ক্রিপ্টের বাইরে, সেটা একটা আমার দায়। একজন নাট্যকার যখন লিখবেন, তিনি কী লিখবেন এটা তার একটা দায় আছে, এবং এই দুটোর মধ্যে সমন্বয় করবেন যে ডিরেক্টর, তাহলে তিনি কি ধরনের ডিরেক্ট করবেন তার একটা দায় আছে। তারপরে দেখেন গণমাধ্যম, সেই গণমাধ্যম কতটুকু প্রচার করবেন, কতটুকু করবেন না, আসলে টোটাল ইন্ডাস্ট্রির যতগুলো স্টেক হোল্ডার আছে সবার কিন্তু একটা দায় আছে। এই সবার সমন্বিত দায়টা যখন সঠিক পথে ধাবিত হবে, তখনই ভালো কিছু আসলে আসবে। সত্যি তাই। অনেকগুলো কর্ম পরিকল্পনা শুনলাম, তার মধ্যে একটি যেমন কর্মঘণ্টা বা যে কর্মপরিবেশটা নিয়ে কথা বলছিলেন। কিছুদিন আগেই তো আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হলো, এবং সেখানে আসলে আমাদের তারকাকথনে স্যার আলোকিত করেছিলেন মামুনুর রশিদ স্যার, পর্ণনাট্য ব্যক্তিত্ব। তিনিও বললেন যে আসলে শিল্পীর দায় এক্ষেত্রে অনেক, যে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে শ্রমিকদেরকে রিকগনাইজ করা কিংবা তাদের কর্মপরিবেশটা নির্ধারণ করা। সেখানেও জিজ্ঞেস করা হয়েছিল যে আর্টিস্টদের ক্ষেত্রে কি, হোয়াট অ্যাবাউট আর্টিস্ট, তারা কি আসলে এই পর্যায়ে পড়ছে কিনা বা তাদের জন্য কি আসলে কিছু করা যায় কিনা, সেখানেও তিনি বললেন। তো ওই জায়গাটা নিয়ে আপনাদের ভাবনাটা আর একটু শুনতে চাই। সেই ভাবনা নিয়ে আমরা তো একটি মাত্র সভা করেছি আমরা শপথ নেওয়ার পরে। পরবর্তীতে আমাদের যে সভাগুলো হবে সেই জায়গাতে আমরা ডিরেক্টরস গিল্ডের নতুন একটি চমৎকার একটি কমিটি হয়েছে, তারা খুবই আন্তরিক। আমরা ডিরেক্টরস গিল্ড, প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সামনে, তারাও সেখানেও নিশ্চয়ই একটি চমৎকার কমিটি আসবে। এর মধ্যে নাট্যকার সংঘের কমিটি হয়েছে। এই সবগুলো সংগঠন মিলে, আন্তঃসংগঠন মিলে আমরা সভা করব, আমরা বসে কিভাবে এই কর্মঘণ্টাটা নির্ধারণ করা যায়, কর্ম পরিবেশটা কিভাবে আমরা ইনশিওর করতে পারি, সব কিছু নিয়ে। নিশ্চয়ই আগেও এমইউ ছিল, আবার নতুন করে হয়তো আবার এমইউ হবে। আমরা সবাই মিলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই পরিবেশটা ঠিক করব। আরেকটি জায়গা হচ্ছে ওই শ্রমিকদের ক্ষেত্রে তাদের অধিকার বিষয়ে তাদেরকে অবগত করার ক্ষেত্রে শিল্পীদের যে অবদানের জায়গাটুকু, সেটি নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে হোক, ওই জায়গাটা নিয়ে কি আপনারা ভাবছেন কিনা বা সেক্ষেত্রে কতটুকু পার্টিসিপেট করছেন? সেটা থিয়েটারে তো নানা ধরনের পারফরমেন্স হচ্ছে, ফিকশন হচ্ছে, মঞ্চ নাটক হচ্ছে, সেটার মধ্য দিয়ে মানুষের অধিকার, শ্রমিকদের অধিকার নিয়ে কাজ হচ্ছে। আমি আরণ্যক নাট্য দলের একজন নাট্যকর্মী সদস্য, যাই বলি না কেন, সেখানেও আমরা এই মানুষের অধিকার নিয়ে, প্রান্তিক মানুষের অধিকার নিয়ে, জীবন সংগ্রামী মানুষের অধিকার নিয়ে, তাদের জীবনের টানাপোড়েন নিয়ে কাজ করি। এই যে মে দিবস যেটা গেল 1 মেতে, আরণ্যকের যে অনেক জনপ্রিয় নাটক রাড়াং, সাঁওতাল আদিবাসীদের জীবনের যে ঘাত প্রতিঘাত নিয়ে, যাদের জীবনের প্রান্তিক জীবনে যে টানাপোড়েন নিয়ে নাটকটি সেখানে অভিনীত হয়েছে। আমি নিজে অভিনয় করেছি প্রধান একটি চরিত্রে। তো একইভাবে অভিনয়শিল্পী সংঘের ক্ষেত্রে আমরাও নতুন করে ভাববো যে শুধু আমাদের অধিকার না, সমাজের প্রান্তিক মানুষের
জীবনের টানাপোড়েন ঘাত প্রতিঘাত নিয়ে কি করা যায় আমরাও ভাববো, আমরা হয়তো কিছু কাজকর্ম করব। রাজীব সালহিনের কাছে শুনবো, তিনি একজন নির্মাতা, তো নির্মাণের মাধ্যমে আসলে একটি মেসেজকে একটা ম্যাস কমিউনিকেশনের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার যে কাজটি, গুরু দায়িত্ব তো আপনার রয়েছে। সেক্ষেত্রে যখন আপনি কোনো নির্মাণ করেন তখন আসলে আপনার মূল ভাবনাটা কোন জায়গায় থাকে? আপনি কি ধরনের মেসেজ আসলে দিতে চান? মেসেজটা খুব আমার মাথায় থাকে না, আমার মাথায় এইটা খুব বেশি থাকে, কোনো ভুল মেসেজ যেন না যায়। এক্স্যাক্টলি, দ্যাটস অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আর এরপরে এন্টারটেইনমেন্ট থাকলো, সেখানে যেই আমি একটা অডিও ভিজুয়াল প্রোডাকশনকে মনে করি এটা আসলে একটা জার্নি অফ ফিলিংস, তো একটা অনুভূতির ভ্রমণ। সেই অনুভূতির ভ্রমণটা যদি কনফার্ম করা যায়, সেটা যে কোনো ধরনের গল্প হতে পারে, কিন্তু সেইখান থেকে কোনোভাবেই যেন কোনো ভুল ইনফরমেশন, ভুল মেসেজ না পৌঁছায়। যেমন একটা জিনিস নিয়ে তর্ক আছে যে নাটক কি শেখার জায়গা, আমরা কি স্কুল খুলে বসছি, এরকম অনেকে বলে। তো আমার কাছে কথা হচ্ছে যে কেন যেন মনে হয় উনারা আসলে শিক্ষাটা, মানে উনারা যারা এইভাবে ভাবেন তাদের ভাবনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে উনাদের যে ভাবনা, সেই ভাবনাটা মনে হয় যে এরকম যে শিক্ষা বোধ হয় নামতা মুখস্থ করা। আসলে শিক্ষা তো তা না। কারণ হচ্ছে যে আমি দেখেছি যে ছোটবেলায় আমরা যে এলাকায় থাকতাম, ওই এলাকায় আমি জানালা দিয়ে যখন তাকাতাম, তখন ওই আমার বাবা যদি বলতো যে ওই ছেলেটা খুব ভালো ছেলে, ও ভালো পড়ালেখা করে, ফার্স্ট হয়, ও ভালো, তখন উনি যখন হেঁটে যেতেন, তখন উনি রাস্তা দিয়ে যেভাবে হেঁটে যেতেন, এইভাবে চুলে হাত দিতেন, আমার কাছে মনে হতো এইটা আমি করব, কারণ উনি একটা ভালো ছেলে। তো তার মানে এডুকেশন ওইখান থেকেও কিন্তু আমি পাচ্ছি। তার মানে হচ্ছে যে যখন প্রতিটা মানুষ সচেতন হবে, তখন তার কাছ থেকে, কারণ আপনিও কিন্তু কারো না কারো আইডল, আমার বন্ধুও কারো না কারো আইডল, আমিও হয়তো কারো না কারো আইডল, আমার কাছ থেকে কিন্তু ওই ইনফরমেশনটা পাবে। সো আমি ওই যে হেঁটে যাচ্ছি, তখন আমি কি করব? তখন আমি রাস্তায় থুতু ফেলবো না, তখন আমি একটা বোতল পড়ে থাকলে রাস্তায় সেটা মেসির মতো লাথি মারবো না, ঠিক আছে? তো এই যে এইটা করব না, এইটা অনেক বড় মেসেজ। আমি সোজা হেঁটে যাব, বা মুরব্বি দেখলে সালাম দিব, মানে যেগুলো টিপিক্যাল নর্মস, ওইগুলো আমার কাছে মনে হয় যে মানুষকে ওই জায়গাটা কোনোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, ওইটা বসে বলতে হয় না যে শোনো সদা সত্য কথা বলিবে। আর আপনি বললেন যে জীবন যাপনের যে ধারাটা আপনি আপনার চলচ্চিত্রে দেখাতে চান, সেটাও তো আসলে খুবই ইম্প্যাক্টফুল, যে আসলে যাপনটা কিভাবে করতে হয়। লিভিং তো ইজ অ্যান আর্ট, তো এটাও সিনেমার মাধ্যমে প্রভাবিত করলেও তো এটা খুব ভালো একটা মেসেজ দিচ্ছে তাদের। অবশ্যই। যেমন ধরেন সিনেমার কমার্শিয়ালাইজেশনের জন্য যে কোনো নির্মাণের আমি নানা রকম গল্প দেখাতে পারি। সেখানে অনেক আগে থেকেই হলিউডে চালু হয়েছে, বলিউডেও চলছে, এখন বাংলাদেশেও শুরু হয়েছে যে ভিলেনকে নায়ক উচিত করে তোলা, ঠিক আছে? এইটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এটা কিন্তু প্রবলেমটা হচ্ছে যে নায়ক ওরই মেইন ক্যারেক্টার হতে পারে, ওই মূল চরিত্র হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যেন ওইটাকে গ্লোরিফাই যেন না হয়, পরিণতিটা যেন আসলে কোথাও না কোথাও অডিয়েন্সকে এই ইনফরমেশনটা দেয় যে হ্যাঁ, দেখতে হয়তো এটা ভালো, বাট ইট ইজ নট গুড। ওইটা ইম্পর্টেন্ট আর কি। নইলে আমার কিন্তু কমার্শিয়ালাইজেশন নিয়ে কোনো সমস্যা নেই। আমি কমার্শিয়াল ছবি করতেই পারবো, উড়ে যাচ্ছে মানে এক ঘুষিতে উড়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যেমন গতকালই একটা জায়গায় বলছিলাম যে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ধূমপান করছে, মানে স্মোক করছে, মাদক নিচ্ছে, এইরকম ক্যারেক্টারকে নায়কোচিত করার জন্য এটা তৈরি করা হচ্ছে। তো একটা মানুষকে নায়কোচিত করার জন্যে এইটা না করে এইটার তো অন্য ক্রিয়েটিভ আইডিয়া নির্মাতাদের ভাবা উচিত। সেটা কেমন? যে হয়তো ধূমপানটা সে করছে না, পাশের একজন করছে, ও নিয়ে ফেলে ওই যে সেই নায়কের মতোই করলো, পাড়া দিল, ওগুলোর শর্ট থাকলো, সেটাও তো করতে পারে। মানে ডিফারেন্ট ভাবে ভাবি আমরা। আচ্ছা, আমরা একটু রিসেন্ট রিলিজ নিয়েও কথা বলতে চাই, যে আপনার বর্তমান যে কাজগুলো, তার মধ্যে দাগি চলচ্চিত্রের কথা আমরা সকলেই জানি এবং দেখেছি, সমাদৃত হয়েছে, সেটা নিয়ে একটু শুনতে চাই। দাগিতে আমি একটা চরিত্র করেছি, দাগি শিহাব শাহিন ভাই বানিয়েছে, সবাই জানেন। ওখানে আমি একটা চরিত্র করেছি। আমার চরিত্রটা হচ্ছে আমাদের যে মূল চরিত্র আফরান নিশো যেটা করেছে, তার বন্ধুর একটা ক্যারেক্টার। এই সিনেমাটায় আসলে যেহেতু নামই দাগি, একজন দাগি মানুষের জীবন, সোসাইটির পারসেপশন, এইসব নিয়েই আসলে গল্প। তো সেইখানে কিছু মানুষ তার প্রতি খুবই
লয়াল থাকেন, তার মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে আমি। ওকে। অনেকে বলেছে আমার ক্যারেক্টারটায় নাকি অনেক মায়া মায়া আছে আর কি। তো ওই আমি করেছি, আমি চেষ্টা করেছি। কমপ্লিমেন্টস আসলে। সুধা শিমুলের কাছে যদি শুনতে চাই আপনার বর্তমান অ্যাক্টিভিটিস নিয়ে বা কি কাজ করছেন? নিয়মিত যে ধারাবাহিক নাটকগুলো চলে সেগুলোই। রিসেন্ট একটি ভালো কাজ, এটা এখানে বললে কেমন যায় না, কারণ স্টেশনারি কাজ, চ্যানেল আইয়ের একটি নতুন ধারাবাহিক নাটক, নাম হচ্ছে চরণ ছুঁয়ে যায়। তো আসলে নামটাই অসাধারণ, মানে যেদিন থেকে কাজটি করছিলাম, এটি নাটকটি রচনা করেছেন এবং পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় নাট্যজন, আমারই উস্তাদ গুরু মামুনুর রশিদ। তো নামটি যখন থেকেই শুনলাম যে নাটকের নাম চরণ ছুঁয়ে যায়, তখনই মনে হচ্ছে যে আসলে হৃদয় ছুঁয়ে যায়। যে নাটকের এক সময় ছিল, এই বাংলা নাটকের নামের এক ধরনের বর্ণাঢ্য অতীত ছিল নামের মধ্য দিয়ে। এরপর কখনো কখনো নানা কারণে, যে তুমি বলছিলে যে কমার্শিয়ালাইজেশনের কারণে হয়তো নানা ধরনের নাম হয়েছে। তো যে লিটারেল নেমটা হচ্ছে এই যে চরণ ছুঁয়ে যায়, অনেক বড় নাম, কিন্তু তার মধ্যে এক ধরনের সাহিত্য পাওয়া যাচ্ছে, এক ধরনের আবেগ পাওয়া যাচ্ছে, ইমোশন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সমাজের চিত্র পাওয়া যাচ্ছে। তো এই নাটকের গল্পটাও আসলে তাই, যে শিক্ষক নিয়ে, একটি স্কুল নিয়ে, স্টুডেন্টদের, আমরা বিভিন্ন সময়ের ছাত্রদের জীবনাচার কেমন ছিল, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল, এখন কেমন, সব কিছু মিলে, তার মধ্যে যে কোচিং সেন্টার, তারপরে স্কুলের মধ্যে যে গণিতের শিক্ষক, বাংলার শিক্ষক বা আরবি শিক্ষক, ধর্মের শিক্ষক কিংবা গানের শিক্ষক, এই চরিত্রগুলোর মধ্যে যে এক ধরনের ইন্টার রিলেশন ছিল, এক ধরনের কেমিস্ট্রি ছিল, সব কিছু নিয়েই গল্প চরণ ছুঁয়ে যায়। তো এই কাজটি চ্যানেল আইতে নস্টালজিয়ার উপরে এক্স্যাক্টলি। তো এটি আসবে, আর বিভিন্ন চ্যানেলের নিয়মিত ধারাবাহিক নাটকগুলো তো চলছেই। রিসেন্টলি অনেকদিন পর একটি বিজ্ঞাপনে কাজ করলাম, আর মঞ্চে তো আমি রেগুলার আছি। মঞ্চটি হচ্ছে প্রথম প্রায়োরিটি, মঞ্চে রেগুলার কাজগুলো চলছে। এবং রিসেন্ট যে কাজটি হলো যে কোম্পানি, সেই কোম্পানিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রের কাজ করলাম। আর রারাং নাটকে আমি আমার যে চরিত্রটি করছি সেটি আগে আমাদের প্রাজ্ঞজন বলা যায়, আমার কাছে খুব আইডল, আমাদের শ্রদ্ধেয় চঞ্চল চৌধুরী। তো তার আশীর্বাদ তুষ্ট হয়ে একটি চরিত্র করছি রারাঙে। সব কিছু মিলে এই আর সঙ্গে যুক্ত হয়েছে নবনির্বাচিত হওয়ার পরে সংগঠনের ব্যস্ততা। এটা এক ধরনের এখন সাংগঠনিক কাজটি এখন এক ধরনের পেশার মতো করে করছি, রুটিনে নতুন এডিশন আর কি। তো সবকিছু মিলে একটি কথা হয়তো বলবো যে এটি নতুন এক ধরনের প্রতিভা মনে হয়েছে, যুক্ত হয়েছে, যেটি হচ্ছে যে ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থন এবং পরিকল্পনা করা। আমি গত কোরবানির ঈদে গত রমজানের ঈদে মনে হয় বাংলাদেশ টেলিভিশনের একটি আনন্দমেলা আমি গ্রন্থন এবং পরিকল্পনা করেছিলাম। আর গত রমজানের ঈদে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আনন্দমেলা গ্রন্থন এবং পরিকল্পনা করেছিলাম, একটি নাটকও লিখেছিলাম। আর এবারও চট্টগ্রাম টেলিভিশনের জন্য আনন্দমেলা গ্রন্থন এবং পরিকল্পনা করছি এবং একটি নাটকও লিখছি। তো ওই অভিনয়ের সঙ্গে সঙ্গে ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনা এবং নাটক লেখার কাজটাও সমান্তরালে চলছে। ও আমার বন্ধু কিন্তু ঘুমায় না। দুজনেরই কর্মময় জীবন, এবং সেই কর্মময় জীবনে আরও একটি নতুন অধ্যায়, আর দুই বন্ধু একই পদে। সব মিলে আশা করি আগত যে যাত্রাটা সেটি আপনাদের জন্য সফলতা বয়ে আনবে। সেই সফলতার ভাগে যেন আমরা দর্শকরাও পাই পর্দায় এবং অন্যান্য মাধ্যমে, এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন দুজনে, আবারও অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে যে চমৎকার একটা আয়োজনে আমাদেরকে দুই বন্ধুকে একসঙ্গে নিয়ে আসার জন্যে। আর দর্শক যারা আমাদের লক্ষ্মী, আপনারা আমাদের সঙ্গে থাকেন বলেই আমরা নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা পাই। আপনারা ভালো থাকবেন, সবসময় থাকবেন নিরাপদে। প্রিয় দর্শক, আজকে দারুণ একটি আলোচনা হলো, আড্ডা হলো দুজন বন্ধুর সাথে একই পদে যারা আছেন, আবার বিনোদন জগৎকে সমৃদ্ধ করছেন নিজস্ব প্রতিভা দিয়ে। আপনারাও শিল্পী সংঘের পাশাপাশি থাকবেন, শিল্পীদেরকে তার যোগ্য সম্মানটুকু দিবেন, এবং বিনোদন জগৎ আপনাদের উপস্থিতিতে আরও বেশি আলোকিত হবে পর্দার ওপারে থেকে। এই আমাদের প্রত্যাশা, এই আমাদের প্রত্যয়। এ থেকেই বিদায় নিচ্ছে আজকের আয়োজন থেকে। ভালো থাকবেন।